সেটা হলো মেটাবলিজমটা আমরা কি পড়ছি? মেটাবলিজম মানে কি? সিরিজ অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন which occur in living cell concerned with synthesis of larger molecule with energy utilization as well as breakdown of larger molecule with energy. তার মানে একটাতে এনার্জি ইউটিলাইজেশন আর আরেকটাতে হচ্ছে ব্রেকডাউন অফ এনার্জি। হ্যাঁ, একটা অ্যানাবলিজম একটা ক্যাটাবলিজম। আচ্ছা, মেটাবলিক পাথওয়েটা 3 টাইপস, একটা হচ্ছে অ্যানাবলিক, একটা ক্যাটাবলিক, একটা হলো এমফিবলিক। অ্যানাবলিকটা কি? ইনভলভ ইন দ্য সিনথেসিস অফ লার্জার মলিকুলস ফ্রম স্মলার প্রিকারসর, মানে এখানে একটা ছোট থেকে বড় জিনিস সিনথেসিস হওয়া, যেমন গ্লাইকোজেনেসিস, সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। তারপর হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে, ইনভলভ ইন দ্য ব্রেকডাউন অফ লার্জার মলিকুলস কমনলি ইনভলভিং অক্সিডেটিভ রিঅ্যাকশন producing reducing equivalents which go through the respiratory chain and give rise to ATP production. তাহলে এটা হলো কি? এনার্জি রিলিজিং। তাহলে অ্যানাবলিক পাথওয়েটা হচ্ছে কি? এনার্জি কনজিউমিং, আর এটা হচ্ছে এনার্জি রিলিজিং। যেমন গ্লাইকোলাইসিস, এখানে কি হবে? অক্সিডেশন অফ গ্লুকোজ ইনটু পাইরুভেট or lactate. Amphibilic pathway, the metabolic pathway which has both anabolic and catabolic role, known as metabolic pathway. Intermediary metabolism, entire range of anabolism and catabolism comprising post-absorptive fate of dietary component is called intermediary metabolism. একটা বললাম অ্যানাবলিজম, একটা ক্যাটাবলিজম, এর মাঝে যেটা সেটা হলো ইন্টারমিডিয়েট। আচ্ছা, স্টেজ অফ মেটাবলিজম, প্রাইমারি মেটাবলিজম। It include digestion of food materials. আমরা কি কি খাই? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, লিপিড। তাই লিপিডটাই ফ্যাট into the absorbable form. যেমন প্রাইমারি মেটাবলিজমে কি হচ্ছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডটা কি হচ্ছে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। সেকেন্ডারি মেটাবলিজমটা কি? ইট কনভার্টস এন্ড প্রোডাক্ট অফ প্রাইমারি মেটাবলিজম ইনটু অ্যাসিটাইল কোয়ে এন্ড রিডিউসড কোএনজাইম। তাহলে ওই যে আমার গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল হচ্ছিল, ওগুলো কি হবে? ব্রেকডাউন হয়ে আমার রিডিউসড কোএনজাইমে কনভার্ট হবে। হ্যাঁ, ক্যাটাবলিজমের মাধ্যমে রিডিউসড কোএনজাইম। আচ্ছা, তারপরে আসো টারশিয়ারি মেটাবলিজম। টারশিয়ারি মেটাবলিজমে কি? ওই যে রিডিউসড কোএনজাইম গুলো ছিল, ওগুলো কি হবে? রেসপিরেটরি চেনে যাবে এবং সেই সাথে তাদের প্রোডাকশন হবে কি? এটিপি এন্ড ওয়াটার। তাহলে টারশিয়ারি মেটাবলিজমে কি হচ্ছে? রিডিউসড কোএনজাইম, ওটা রেসপিরেটরি চেনে যাবে, তারপর এটিপি এন্ড ওয়াটারে কনভার্ট হবে। তাহলে 3 ধরনের মেটাবলিজম। তাহলে আমরা কি পড়ছিলাম? প্রাইমারি, সেকেন্ডারি, দেন টারশিয়ারি মেটাবলিজম। ওকে, দেন আমরা এখন আসি একটা কঠিন সাবজেক্টে। কঠিন বলছে এই কারণে যে এটা একটু খুব মানে বোরিং আর কি একটু। এটা হচ্ছে কি? বায়ো এনার্জেটিক। বায়ো এনার্জেটিকটা কি? ইট ডিলস উইথ এনার্জি ট্রান্সফার এন্ড ইউটিলাইজেশন ইন বায়োলজিক্যাল সিস্টেম। হ্যাঁ, তার মানে এনার্জি ট্রান্সফার এবং ইউটিলাইজেশন নিয়ে। ফ্রি এনার্জি কি? ইট ইজ দ্য এনার্জি অ্যাভেলেবল টু ডু ওয়ার্ক। এনার্জি চেঞ্জ ইজ এক্সপ্রেসড বাই জি। মানে এখানে হচ্ছে কি? যে তোমার এটা একটা এনার্জি, ফ্রি এনার্জি, যেটা কাজের জন্য অ্যাভেলেবল। এটাকে আমরা সাধারণত জি দিয়ে এক্সপ্রেস করি, আর ফ্রি এনার্জি চেঞ্জ ইজ এক্সপ্রেস বাই ডেল্টা জি। আর ফ্রি এনার্জি চেঞ্জ ইন দ্য লিভিং সিস্টেম ইজ এক্সপ্রেসড বাই, এটা হলো একটা স্ট্যান্ডার্ড বলা হয় যে ডেল্টা জি 0, আর লিভিং সিস্টেমে এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন, এটা এক্সপ্রেস বাই ডেল্টা জি। আচ্ছা, দেন হলো এক্সারগনিক reaction. It is the type of reaction where there is loss of free energy and the reaction proceeds simultaneously. যেমন এটিপিটা কি হচ্ছে? ভেঙে এটিপি এবং আইপি, আর পিআই বা আইপি এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট। ঠিক আছে, এখানে ফ্রি এনার্জি চেঞ্জ ইজ রিপ্রেজেন্টেড বাই এ নেগেটিভ সাইন ডেল্টা জি। এটাকে ডেল্টা জি বলা হয়। আরেকটা হলো এন্ডারগনিক রিঅ্যাকশন, ওটা হলো এক্সারগনিক রিঅ্যাকশন, এটা এন্ডারগনিক রিঅ্যাকশন। It is the type of reaction where there is consumption of energy to proceed the reaction. ATP plus IP টা মিলে আবার রিভার্স ATP হয়ে গেল। Here free energy change is represented by delta G. তাহলে একটা হলো এক্সারগনিক রিঅ্যাকশন, এন্ডারগনিক রিঅ্যাকশন। Biological oxidation, oxidation of biomolecules within the biological system under the influence of enzyme and coenzyme. বায়োলজিক্যাল অক্সিডেশনটা কি? এই যে বায়োমলিকুল গুলো, এটা কি হবে?
বায়োলজিক্যাল সিস্টেমে তোমার এনজাইম এবং কোএনজাইমের ইনফ্লুয়েন্সে অক্সিডেশন হবে। এনজাইম ইনভলভ ইন বায়োলজিক্যাল অক্সিডেশন কল্ড অক্সিডোরিডাক্টেজ আর গ্রুপ অ্যাজ, মানে যে এনজাইম গুলো এখানে ইনভলভ সেটা হলো অক্সিডোরিডাক্টেজ। কি কি? অক্সিডেজেস, এগুলো হলো তোমার এক্সাম্পল, সাইটোক্রোম, তারপর জ্যান্থিন, তারপর অক্সিজেনেজ, এক্সাম্পল গুলো তোমরা পড়ে নিও। ডিহাইড্রোজেনেজ, তারপর হাইড্রোক্সি পারঅক্সিডেজ। মোস্ট কমন এনজাইম ইন বায়োলজিক্যাল অক্সিডেশন হলো ডিহাইড্রোজেনেজ। তাহলে আমাদের বায়োলজিক্যাল অক্সিডেশনটা কি? অক্সিডেশন অফ বায়োমলিকুল উইদিন বায়োলজিক্যাল সিস্টেম। কিছু এনজাইম এবং কোএনজাইম ওখানে কি হবে? হবে। আমরা ওই যে আগে বলছিলাম, আমরা আলটিমেটলি দেখো আবার সেই ব্যাকে চলে যাই। এই যে আমরা খাওয়ার পরে গ্লুকোজ পাই, অ্যামাইনো অ্যাসিড পাই, ফ্যাটি অ্যাসিড হয়, এগুলো আলটিমেটলি কি হয়? রিডিউসড কোএনজাইমে ফর্ম হয়। এই রিডিউসড কোএনজাইম গুলো রেসপিরেটরি চেইনে গিয়ে আলটিমেটলি এটিপি প্রোডাকশন করে, তাই না? এইখানে আমরা আবার করলাম এটাতে এনার্জিটা কয় ধরনের থাকে? একটা ফ্রি এনার্জি, আর এছাড়া রিয়াকশনটা কি হচ্ছে? একটা রিয়াকশন হচ্ছে যেখানে এটিপিটা ভেঙে এডিপি হচ্ছে, আর আরেকটা হলো উল্টাটা হচ্ছে তোমার এডিপি তোমার হয়ে এটিপি তে কনভার্ট হচ্ছে। তাহলে ফ্রি এনার্জি তোমার যেখানে এটিপিটা ভেঙে যাচ্ছে সেখানে ফ্রি এনার্জিটা রিপ্রেজেন্ট হচ্ছে একটা নেগেটিভ সাইন দিয়ে, ওই নেগেটিভ সাইন অফ ডেল্টা জি। আর যেখানে তোমার কনজাম্পশন হচ্ছে এনার্জিটা, মানে এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি ফর্মেশন হচ্ছে, সেখানে এনার্জিটা রিপ্রেজেন্ট হচ্ছে ডেল্টা জি। বায়োলজিক্যাল অক্সিডেশন, oxidation of biomolecule within the biological system under the influence of enzyme and coenzyme. এখানে কি কি এনজাইম আমরা বললাম এগুলো। আচ্ছা, এটুকু বোঝা গেছে তো? এই কি কথা বলো না কেন? বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, একটু কঠিন আছে, পড়তে পড়তে পরে বুঝবা। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এনার্জি রিচ কম্পাউন্ড। এখন এই যে আমাদের বডিতে যে এনার্জি প্রোডাকশন হচ্ছে এটা একটা ক্লাসিফিকেশন। According to the amount of energy, there are two groups of compound. একটা হচ্ছে হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড, আর একটা হচ্ছে লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। হাই এনার্জি ফসফেট কম্পাউন্ডে কোনটা? কম্পাউন্ড which release more than 7.3 kilocalorie per mole of energy when the last bond is hydrolyzed. তার মানে কত কিলোক্যালোরি এনার্জি করতেছে তার উপর ডিপেন্ড করে, যেমন এটিপি, জিটিপি, হ্যাঁ, ইউটিপি, এডিপি এগুলো। আর লো এনার্জি হলো কম্পাউন্ড which release তার চেয়ে কম কিলোক্যালোরি আফটার হাইড্রোলাইসিস অফ বন্ড, সেটা কি? এএমপি, জিএমপি এগুলো। তাহলে হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড আর একটা হচ্ছে লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। Phosphorylation কি? Addition of phosphate group to an acceptor molecule by high or low energy phosphate bond to capture work energy during the process of catabolism. Addition of phosphate group to an acceptor molecule by high or low energy phosphate bond to capture energy during the process of catabolism. এখন ফসফোরাইলেশনটা কি? তাহলে তোমার অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ একটা অ্যাকসেপ্টর মলিকুলে by high or low energy phosphate bond to capture work energy during the process of catabolism. ক্যাটাবলিজমের সময় আমাদের যে এনার্জিটা দরকার হয় সেই প্রসেসটা। টাইপস হচ্ছে ফসফোরাইলেশন এট দ্য সাবস্ট্রেট লেভেল, আর একটা হচ্ছে ফসফোরাইলেশন এট রেসপিরেটরি চেইন, যেটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতেছে। আমরা এই যে বডিতে আলটিমেটলি ফুড প্রোডাক্ট থেকে যে এনার্জি গুলো আমাদের আমরা পাই, হ্যাঁ, এই এনার্জি গুলো কি ফর্মে তোমার রিলিজ হয়, তাই না? আমরা তো ফ্রি এনার্জি, কিন্তু ওগুলো তো আসলে যখন আমরা কেমিস্ট্রির ভাষায় বলবো, যেমন কিছু হাই এনার্জি কম্পাউন্ড এটিপি, জিটিপি, হ্যাঁ, এডিপি, আর লো এনার্জি ফসফেট কম্পাউন্ড গুলো এএমপি, জিএমপি এগুলো। আচ্ছা, এখন আমরা যখন এই যে কোনো একটা প্রোডাক্টের সাথে আরেকটা এক্সেপ্টর মলিকুল যোগ হয়ে আমাদের কি হবে? যখন তোমার এনার্জিটা রিলিজ হবে, এই যে প্রসেসটা এটাকে ফসফোরাইলেশন বলা হয়। মোট কথা এনার্জি, ফ্রি এনার্জি রিলিজের যে প্রসেসটা, এটা টাইপস হচ্ছে একটা ফসফোরাইলেশন এট সাবস্ট্রেট লেভেল আর একটা ফসফোরাইলেশন এট রেসপিরেটরি চেইন লেভেল, যেটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। রেসপিরেটরি চেইন লেভেলে ফসফোরাইলেশন বা যেটাকে অক্সিডেটিভ, it is the major source of ATP production in aerobic condition. It is a coupled reaction where there is oxidation as well as phosphorylation. মানে এখানে কি হচ্ছে? মেজর সোর্স অফ এটিপি প্রোডাকশন, এখানে কি হবে? অক্সিডেশন হবে, সেই সাথে ফসফোরাইলেশন। দেয়ার ইজ অক্সিডেশন অফ দি in the substrate and phosphorylation of ADP and IP to produce ATP. ঠিক আছে? তার মানে আমাদের মেইনলি এডিপি এর সাথে আইপি যুক্ত হয়ে এটিপিটা ফর্মেশন হবে।
In oxidative phosphorylation এখানে কি হয়, component of respiratory chain gets oxidized during transport of electron and simultaneously ADP get phosphorylated to ATP to capture free energy released during transport of electron. এখানে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হতে থাকবে, আর সেখানে কি হবে আমাদের দেখা যায় ওই যে এনার্জির যে ফর্মগুলো সেগুলো অক্সিডাইজড হয়ে এনার্জিটা রিলিজ হবে। আলটিমেটলি তো আমাদের ওই যে এটিপি প্রোডাকশন, তাই না? আমাদের মেইন এম কি, রেসপিরেটরি চেইনে এটিপি প্রোডাকশন। যেমন সাকসিনেটটা ফিউমারেটে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো এফএডিটা কি হচ্ছে, FADH2। এখানে কি হচ্ছে, এটা দেখো এফএডিএইচ2টা আবার কি হচ্ছে, রেসপিরেটরি চেইনে গিয়ে এটিপি প্রোডাকশন করতেছে। তাহলে এই যে এটা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এই যে রিডিউস কম্পাউন্ডটা, হ্যাঁ FADH2, এটা কি হচ্ছে রেসপিরেটরি চেইনে গিয়ে বিভিন্ন স্টেপের মাধ্যমে যে এটিপিটা প্রোডাকশন করতেছে, সেই ওভারঅল প্রসেসটাই হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, phosphorylation at substrate level. ATP can also be formed by a chemical reaction during oxidation of substrate without involving respiratory chain. আমরা তো একটা জানলাম যে ATP production respiratory chain এ ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে হচ্ছে। এছাড়া আরেকটা প্রসেস আছে সাবস্ট্রেট লেভেলে। হ্যাঁ, যেমন তোমার এখানে পাইরুভেট কাইনেজ দিয়ে দেখো, পাইরুভেট, তারপর বাই ফসফোগ্লিসার, ওখানে ফসফোগ্লিসারেট কাইনেজ দিয়ে 3-ফসফোগ্লিসারল, হ্যাঁ সাকসিনিল টু এটা সাকসিনিল, এখানে দেখো এডিপিটা এটিপি ডাইরেক্টলি এখানে কনভার্ট হয়ে যাচ্ছে সাবস্ট্রেট লেভেলেই। এটা এডিপিটা আইপির সাথে যুক্ত হয়ে এটিপি ফর্ম করছে। আচ্ছা, এখন আমাদের কয়েকটা টার্ম জানতে হবে। এই যে আমরা অক্সিডেশন বলি, অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মিন্স অ্যাডিশন অফ অক্সিজেন, মানে অক্সিজেন যোগ হওয়া, or removal of hydrogen or removal of electron. Reduction মানে কি? Reduction means removal of oxygen or addition of hydrogen or addition of electron. ঠিক আছে, বুঝা গেছে? অক্সিডেশন মানে কি? অ্যাডিশন অফ অক্সিজেন or removal of hydrogen or removal of electron. আর রিডাকশনটা কি? রিডাকশনটা হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন অথবা অ্যাডিশন অফ হাইড্রোজেন অথবা অ্যাডিশন অফ ইলেকট্রন। এবার বোঝা গেছে অক্সিডেশন কি? জি ম্যাডাম। আচ্ছা, আর রিডাকশন কি? এখন দেখো রিডক্স পেয়ার, এই যে অক্সিডাইজড এন্ড রিডিউসড ফর্ম অফ কম্পাউন্ড অপারেটিং অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন কল রিডক্স পেয়ার। রিডক্স পেয়ারটা মানে কি? এই যে একটা অক্সিডেশন হলো অথবা রিডিউস ফর্ম হলো, তাই না? হ্যাঁ, এই যে দুটার মধ্যে যে একটা রেশিও, এটাই হচ্ছে রিডক্স পেয়ার। এই যেমন FADH2, তারপর হাইড্রোজেন H2, NADH2, তাহলে এই যে একটার সাথে আরেকটা এই যে রিঅ্যাকশন, তাই না? NADটা NADH2 তে কনভার্ট হলো, তার মানে কি এখানে হাইড্রোজেন অ্যাড হলো। এই যে ওদের মধ্যে যে কম্পারিজনটা, এটাই হচ্ছে রিডক্স পটেনশিয়াল। Redox potentialটা কি? It is the numerical expression of free energy change during oxidation and reduction, and it is the tendency of any redox pair to lose or gain electron. It is the numerical expression of free energy change during oxidation and reduction, and it is the tendency of any redox pair to loss or gain electrons. Substrate with more negative redox potential has more tendency to loss electron, and substrate with more positive redox potential has more tendency to accept electron. আচ্ছা, এই কথাটা এই যে দেখো এখানে এটা কি মোর নেগেটিভিটির দিকে গেছে, তাই না? FADH2 মোর নেগেটিভিটি। তো এখানে কি বলতেছে, মোর নেগেটিভিটিটা কখনো with more negative redox potential has more tendency to lose electron, তার মানে ওটা কি ইন্ডিকেট করতেছে যে ও ইলেকট্রন বেশি লস করবে। and substrate with more positive redox has more tendency to accept electron, যত বেশি ইলেকট্রন লস করবে তত বেশি নেগেটিভ, আর সোজা কথা যত বেশি ইলেকট্রন গেইন করবে তত বেশি কি হবে, আরো মানে নেগেটিভিটিটা কমে যাবে আর কি। এখন আসলে রেসপিরেটরি চেইন, এটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। It is a highly organized chain of enzyme and coenzyme arranged in order of increasing redox potential, responsible for transport of reducing equivalent from NAD or FAD linked dehydrogenase system finally to molecular oxygen from water and ATP.
তাহলে হবে কি রেসপিরেটরি চেইনটা হলো কি একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানে কি হবে কিছু রিডিউস এনজাইম থাকবে যেগুলো কি করবে রিডিউসিং ইকুইভ্যালেন্ট থেকে আলটিমেটলি কি হবে আমার এটিপি প্রোডাকশন করবে। সাইলেন্ট ফিচার অফ রেসপিরেটরি চেইন, রেসপিরেটরি চেইন তাহলে আমার সাবস্ট্রেটটা কি এই যে রিডিউস কোএনজাইম যেগুলো আমাদের আলটিমেটলি ফুড প্রোডাক্ট থেকে আসছে তাই না, যেমন NAD2H APD2H। আমাদের এইম কি হচ্ছে এই রিডিউসড এনজাইম গুলো রেসপিরেটরি চেইনের বিভিন্ন স্টেপে কি হবে ট্রান্সফার হয়ে আলটিমেটলি এটিপি প্রডিউস করবে। প্রোডাক্ট কি ওয়াটার এন্ড এটিপি, সাইট কি অল সেলস কন্টেনিং মাইটোকন্ড্রিয়া, কম্পার্টমেন্ট ইনার মাইটোকন্ড্রিয়া, নেচার ক্যাটাবলিক, পারপাস কি অক্সিডেশন অফ রিডিউসড কোএনজাইম এন্ড প্রোডাকশন অফ এটিপি, রিডিউসড এনজাইম কে অক্সিডাইজ করবে এন্ড প্রোডাকশন অফ এটিপি। কম্পোনেন্ট অফ রেসপিরেটরি চেইন কি NAD FAD, এখানে কতগুলো রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট আছে এটা মুখস্থ করে ফেলবা তোমরা আলটিমেটলি পরে। NAD FAD FMN, তারপর হলো কোএনজাইম কিউ বি C1C A3, এই তোমার এই ছয়টা একদম মুখস্থ। দেখো আমি এটা দেখাচ্ছি চেইনটা দেখো। অর্গানাইজেশন অফ কম্পাউন্ড অফ রেসপিরেটরি চেইন NAD FMN কোএনজাইম কিউ, তারপর হলো সাইটোক্রোম বি, তারপর C1C, তারপর A3। আচ্ছা তাহলে এই যে তোমার আলটিমেটলি এফএডিটা কি হবে কোএনজাইম কিউ, এখানে এটা হলো রেসপিরেটরি চেইনের একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। হ্যাঁ, এই চেইনের মাধ্যমে আমাদের আলটিমেট এইম হচ্ছে এটিপি প্রোডাকশন। এখন এখানে কি কি কম্পোনেন্ট আছে দেখো, এটা মেইন হলো রেসপিরেটরি চেইনে এই কম্পোনেন্ট গুলো থাকবে। এই কম্পোনেন্ট দিয়ে যাওয়ার সময় কি হবে আমাদের ইলেকট্রন ট্রান্সফার হবে এবং সেই সাথে আমাদের কি হবে যে টার্গেট এইম ছিল এটিপি সেই এটিপি তোমার ফরমেশন হবে। তাহলে কি হবে এই দেখো এটা পারপাসটা কি রেসপিরেটরি চেইনের অক্সিডেশন অফ রিডিউসড কোএনজাইম এন্ড প্রোডাকশন অফ এটিপি। আচ্ছা আর রিডিউসড কোএনজাইম গুলো কি NAD2H APD2H এগুলো। হ্যাঁ আচ্ছা আর রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট কি যেখান থেকে আমাকে রিডিউসড কোএনজাইম দিয়ে এটিপি প্রোডাকশন হবে, এগুলো সেভারাল কিছু স্টেপের মধ্যে দিয়ে যাবে। সেই স্টেপের গুলো কি কি এটা পরে তোমরা যখন চার্টটা করবে এটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা এখন দেখো এখানে এরা একটু বর্ণনা দিচ্ছে এই যে রেসপিরেটরি চেইনে কিছু কম্পোনেন্ট আছে যেমন NAD FMN কোএনজাইম কিউ, হ্যাঁ এগুলো সম্পর্কে একটু বলছে। যেমন NADটা কি ইট ইজ দ্য কোএনজাইম ডিরাইভড ফ্রম ভিটামিন B3, it is reduced to NADH by NADH dehydrogenase which remove two hydrogen from their substrate। তাহলে NADটা কি হচ্ছে তোমার NADH টা কি হচ্ছে NADH এ কনভার্ট হচ্ছে, এখানে তোমার কি হচ্ছে ডিহাইড্রোজেন এই এনজাইমটা দিয়ে তোমার রিডিউসড হচ্ছে তাই না, NADH এ কনভার্ট হচ্ছে। হাইড্রোজেন অ্যাড হওয়া মানে কিন্তু আমরা বলছি কি তোমার রিডিউসড হওয়া। তাহলে NADটা যেটা ছিল এটা কি হচ্ছে ওই এনজাইমের বদলে, তাহলে আমাদের এখানে আমরা কি বলছি রেসপিরেটরি চেইনে যে মাল্টিপল কম্পোনেন্ট এখানে একবার অক্সিডেশন হবে আবার রিডিউসড হবে এবং আলটিমেটলি এই ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আমাদের এন্ড প্রোডাক্ট এটিপি প্রডিউস হবে। এখন দেখো এখানে যে কোএনজাইমটা আছে এবং এখানে সেভারাল কোএনজাইম ইনভলভ, এটা পরীক্ষা জিজ্ঞেস করে এই যে রেসপিরেটরি চেইনের একটা কম্পোনেন্টের মধ্যে যে NAD থাকে তাই না, এটা সোর্সটা কি, তখন তোমাদের বলতে হবে এটা কোনো ভিটামিন থেকে আসে, বলতে হবে হ্যাঁ ভিটামিন B3 থেকে, এখানে একটু লাল দাগ দিয়ে দেখো। তাহলে NADটা কি হবে এটা রিডিউসড হয়ে যাবে NADH বাই এই এনজাইমটা দিয়ে, হ্যাঁ ডিহাইড্রোজেনেস হুইচ রিমুভ টু হাইড্রোজেন অ্যাটম ফ্রম দেয়ার সাবস্ট্রেট। এই যে সাবস্ট্রেটে তোমার যে NADH ছিল এখান থেকে NADH এ কনভার্ট করবে। আচ্ছা এবার আসো FAD, দিস ইজ দ্য কোএনজাইম অ্যাসোসিয়েটেড উইথ ফ্ল্যাভোপ্রোটিন এন্ড ফর্ম সাকসিনিন ডিহাইড্রোজেনেজ এনজাইম। আচ্ছা এখানে FAD-টা কি করতেছে দেখো, একসেপ্ট করবে টু হাইড্রোজেন অ্যাটম ফ্রম সাকসিনেট এন্ড বিকাম FAD2H। এখানে দেখো এই যে FAD-টা কি করতেছে তোমার দেখো একসেপ্ট করতেছে দুইটা হাইড্রোজেন অ্যাটম ফ্রম সাকসিনেট এন্ড বিকাম FADH2। তাহলে আমরা যে বলছি যে তোমার রেসপিরেটরি চেইনের যে কম্পোনেন্ট গুলো এগুলো কি হচ্ছে এগুলো হাইড্রোজেন একসেপ্ট করে এরা কি হচ্ছে দেখো এখানে FAD-টা কি করতেছে দুইটা হাইড্রোজেন অ্যাটম একসেপ্ট করতেছে তাই না, হাইড্রোজেন একসেপ্ট আমরা করাটাকে আমরা কি বলতেছি রিডিউসড হওয়া তাই না, মানে হাইড্রোজেন অ্যাড হওয়া। আচ্ছা এবার আসো FMN, দিস ইজ এ কোএনজাইম অ্যাসোসিয়েটেড উইথ ফ্ল্যাভোপ্রোটিন এন্ড ফ্রম NADH ডিহাইড্রোজেনেজ এনজাইম। এখানে সেই NAD-টা
কি হচ্ছে হাইড্রোজেন একসেপ্ট করে তোমার এনএডি, এখানে উল্টাটা হচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে দেখো এপেনিউইনটা কি হচ্ছে তোমার একসেপ্ট করতেছে NADH2 থেকে হাইড্রোজেনটা নিয়ে, NAD কে থেকে হাইড্রোজেনটা রিমুভ করে FMN কি করতেছে ওই হাইড্রোজেন দুটো নিয়ে ফেলতেছে। তাহলে সে রিডিউসড হচ্ছে কে, যে দেখো ও হাইড্রোজেনটা দিয়ে দিচ্ছে NADH আর নিতেছে কে FMN, হ্যাঁ সে এটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কোএনজাইম কিউ, দিস ইজ অলসো কল্ড ইউবিকুইনোন। কোএনজাইম কিউটা অ্যাকসেপ্ট করতেছে হাইড্রোজেন অ্যাটম বোথ FADH2 এবং FMNH2, এই যে কোএনজাইম কিউ। তাহলে দেখো NAD টা কি হচ্ছে এখানে NAD থেকে FMN, তারপর কোএনজাইম কিউ, এই NAD থেকে কি হচ্ছে আমাদের, আমরা ওই স্টেপটাতে বললাম এখানে NADH এ কনভার্ট হচ্ছে, তারপর FAD টা কি হচ্ছে FADH2 তে, তারপরে দেখো FMN টা কি হচ্ছে FMNH2, সবগুলির সাথে এই যে রেসপিরেটরি চেইনের যে কম্পোনেন্ট গুলো দেখতেছো এগুলির সাথে কি হচ্ছে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তারপর যখন কোএনজাইম কিউ তে আসতেছে তখন কি হচ্ছে দেখো কোএনজাইম কিউ টা অ্যাকসেপ্ট করবে হাইড্রোজেন অ্যাটম বোথ FADH2 and FMNH2। FADH থেকে আর FMNH থেকে নিচ্ছে, হ্যাঁ দেখো FAD থেকে FMN থেকে কোএনজাইম দুই জায়গা থেকেই নিচ্ছে, নিয়ে তারপরে কি হচ্ছে দেখো এবার আসো দেয়ার আর 4 কমপ্লেক্স ইন রেসপিরেটরি। এবার আসো কিছু কমপ্লেক্স আছে, আমরা তো কি কি পড়লাম এখানে দেখো NAD FMN কোএনজাইম কিউ, হ্যাঁ এইবার আসো কিছু কমপ্লেক্স। কি কমপ্লেক্স, 1 2 3 4 5 ছয়টা কমপ্লেক্স আছে। সাইটোক্রোম বি C1 CA তারপর হচ্ছে H3, সরি 5টা মনে হয় এখানে, ওটা নিয়ে 6টা। আচ্ছা কমপ্লেক্স 1, ও 4টা কমপ্লেক্স বলছে এখানে। কমপ্লেক্স 1 কি দেখো NADH হাইড্রোজেন রিডাক্টেজ অথবা ডিহাইড্রোজেনেজ, ইলেকট্রন আর ট্রান্সফার ফ্রম NADH টু কোএনজাইম কিউ। এই যে আমরা বললাম ও যে এনজাইমটা হাইড্রোজেনটাকে ক্যারি করে নিয়ে আসছে তাই না, এই যে স্টেপে দেখো NAD FMN কোএনজাইম কিউ এরা সবাই কি করছে হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসছে না, এখন ওরা একটা কমপ্লেক্সে ঢুকতেছে। এই কমপ্লেক্সে প্রথমে আসলো কি সাইটোক্রোম বি, এখানে এসে ওদের কাজ হলো কি দেখো এই যে এখন একটা কমপ্লেক্সে যাবে, এই কমপ্লেক্সে গিয়ে ওরা হাইড্রোজেনটাকে ট্রান্সফার করবে। দেখো এখানে ইলেকট্রন আর ট্রান্সফার ফ্রম NADH থেকে প্রথম কোএনজাইম কিউ। কমপ্লেক্স 2 তে কি হচ্ছে সাকসিনেট রিডাক্টেজ সাকসিনেজ ডিহাইড্রোজেনেজ, এটা হলো এনজাইম গুলো। ইলেকট্রন আর ট্রান্সফার ফ্রম FADH2 টু কোএনজাইম কিউ। আচ্ছা তারপর কমপ্লেক্স 3 তে কি হচ্ছে ইলেকট্রন সাব ট্রান্সফার, এগুলো হলো এনজাইম গুলোর নাম কোন এনজাইমের এতে। কমপ্লেক্স সাব ট্রান্সফার ফ্রম কোএনজাইম কিউ থেকে সাইটোক্রোম সি, এরপরে সাইটোক্রোম সি থেকে কোথায় যাচ্ছে টু অক্সিজেন। ছবিটা আবার দেখো তোমরা, এই যে কোএনজাইম কিউ থেকে সাইটোক্রোম বি, বি থেকে C1, C1 থেকে সি, তারপর এ, তারপর A3, A3 থেকে আলটিমেটলি দেখো অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে আর ওয়াটার ফর্মেশন হচ্ছে। তাহলে এখানে দেখো আলটিমেটলি এটা তোমার সাইটোক্রোম থেকে সাইটোক্রোম সি তে গেল, তারপর সাইটোক্রোম সি থেকে অক্সিজেনে গেল। আচ্ছা এরপরে দেখো সাইট অফ এটিপি প্রোডাকশন। এখন আমাদের জানতে হবে এই যে বিভিন্ন জায়গায় যে হাইড্রোজেনের যে ট্রান্সফার হলো বা ইলেকট্রন ট্রান্সফার হলো, তাহলে আমাদের মেইন এম ছিল কি এটিপি প্রোডাকশন। তাহলে এটা কোথায় হলো এটিপি প্রোডাকশন, একটা হচ্ছে NAD থেকে যখন কোএনজাইম কিউ তে গেল ওই স্টেপে, আরেকটা হলো কোএনজাইম কিউ থেকে যখন সাইটোক্রোম সি তে গেল, আর সাইটোক্রোম সি থেকে যখন ডাইরেক্টলি অক্সিজেন প্রোডাকশন হলো। এবার তুমি চারটা দেখো, এই যে আমরা এই যে পুরো চারটা বলছি না, এটা তো ভাগ করছি আমরা বি, তারপর C1 সি A3, হ্যাঁ তাহলে আমাদের এখানে কয়েকটা জায়গায় এটিপি প্রোডাকশন হলো ওটা আবার ওরা বলে দিচ্ছে, ওই চারটা মাথায় রাখবে। একটা হলো NAD থেকে যখন কোএনজাইম কিউ তে যাচ্ছে, আরেকটা হলো কোএনজাইম কিউ থেকে তোমরা ওই যে রেসপিরেটরি চেইনের ছবিটার সাথে মিলাবা, তখন তুমি এটা বুঝতে পারবে, আমাকে তো বারবার ব্যাকে যেতে হচ্ছে। NAD থেকে কোএনজাইম কিউ থেকে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি থেকে অক্সিজেন। তাহলে এটা হলো সাইট অফ এটিপি প্রোডাকশন। আচ্ছা এরপরে এগুলো আর এখানে তেমন কিছু নাই, এটা হলো মেইনলি তোমার রেসপিরেটরি চেনের ইনহিবিটর কি কি, মানে রেসপিরেটরি চেনটাকে কারা ব্লক করতে পারে, কমপ্লেক্স ইনহিবিটর কমপ্লেক্স কে কারা কারা ইনহিবিট করে,
হ্যাঁ, তারপর হচ্ছে 1K কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, 3, হ্যাঁ 4 এগুলোকে কে ইনহিবিট করে, সেটা হলো সেই স্টেজ গুলো। কমপ্লেক্স গুলো এখন তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, এটা এমনিও একটু কঠিনই আছে, এটা রিটেনেই মেইনলি আসে। তো যখন তোমরা এটা একটু মুখস্থ করবা যে 4টা কমপ্লেক্স, এবং কমপ্লেক্স গুলো তোমার জানতে হবে যে কোনখান থেকে কোন, মেইনলি হলো ইলেকট্রন ট্রান্সফার। এখন ইলেকট্রন ট্রান্সফার কোন কমপ্লেক্সে কার থেকে কারখানে যাচ্ছে, এটাই তোমার একটু মনে রাখতে হবে। তো যখন এর থেকে একে যাচ্ছে, তখন আমি ইচ্ছা করলে এই এক একটা স্টেজে কমপ্লেক্স গুলোকে ব্লক করে দিতে পারি। সেটাই হচ্ছে ইনহিবিটরস অফ রেসপিরেটরি চেইন। যেমন কমপ্লেক্স 1 কে ব্লক করতে পারি, 2 কে ব্লক করতে পারি, 3 কে ব্লক করতে পারি, 4 কে ব্লক করতে পারি। আচ্ছা, why FADH2 produce 2 ATP? FADH2 bypass first site of ATP production, as because of it is introduces its electron directly to coenzyme Q, so it produces 2 ATP. এটা সরাসরি তোমার কি হয়, কোএনজাইম কিউতে যখন যায় তখন তোমার 2টা ইলেকট্রন প্রডিউস করে। আচ্ছা, এটা হচ্ছে সাইক্লিক এএমপি। হ্যাঁ, সাইক্লিক এএমপি এটা হলো সাইক্লিক নিউক্লিওটাইড বলা হয়, যে এটা হলো তোমার ওই এনার্জি যে সাবস্ট্রেট লেভেল ওগুলোর একটু বর্ণনা দিচ্ছে আর কি। কেমিক্যালি এটাকে কি বলা হয়, 3,5 সাইক্লিক এএমপি। ওটা এমনি এটিপি থেকেই দেখো তোমার 3,5 সাইক্লিক এএমপি ফর্মেশন হচ্ছে, এটা সিনথেসিস হচ্ছে, আবার ডিগ্রেডেশনও হয়। হ্যাঁ, এএমপিটা 3,5 থেকে 5 এএমপিও হয়। আচ্ছা, ইম্পর্টেন্স কি? Act as intercellular second messenger, activate the inactivate enzymes that catalyzes the key reaction of metabolism. আর এছাড়া তোমার স্টিমুলেট গ্লাইকোজেন ফসফোরাইলেজ, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট রিটেনে যদি কখনো আসে এটা জেনে নিই। আচ্ছা, এরপর আসো আমাদের মেইন হলো এটিপি। এটিপি ইজ এ নিউক্লিওটাইড কন্টেইনিং অ্যাডিনোসিন রাইবোজোম। আমাদের এনার্জিটা কি এটিপি হিসাবে ফর্ম হচ্ছে না, এটিপি হিসাবেই তো রিলিজ হয়। তাহলে এটিপিটা হচ্ছে একটা নিউক্লিওটাইড যেটা কন্টেইনিং করবে অ্যাডিনিন, রাইবোজোম এন্ড 3 ফসফেট গ্রুপ। এটা অ্যানাবলিক প্রসেসটা কি, ইউটিলাইজ এটিপি, আর ক্যাটাবলিক প্রসেস হচ্ছে সিনথেসাইজ এটিপি।